বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কেমিস্ট্রি এসএসসি অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি সৈয়দ আমিরুল ইসলাম, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, ন্যাশনাল আইডিয়াল কলেজ। আজকে তোমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটা হলো কেমিস্ট্রি ফার্স্ট পেপারের প্রথম অধ্যায়, যার নাম ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, দ্যাট ইজ সেফ ইউজ অফ ল্যাবরেটরি। এটা প্রথম চ্যাপ্টার ফার্স্ট পেপারের। এই অধ্যায়ের উপর গত ক্লাসে আলোচনা শুনেছে প্রথমে। এটা দ্বিতীয় লেকচার এই অধ্যায়ের উপর। সর্বমোট লেকচার সংখ্যা টোটাল কেমিস্ট্রির উপর 32টা। তো আমাদের আজকে যে আলোচনা আমি করব, গ্লাস সামগ্রী ব্যবহারের নিরাপদ কৌশল ও ল্যাবরেটরি যন্ত্রপাতি গ্লাস সামগ্রী পরিষ্কার করার কৌশল। তো এটা বলার আগে এই অধ্যায় মূলত নিজেকে নিরাপদ রাখা, সেফ রাখা, কারণ বিভিন্ন ধরনের ক্ষতিকারক কেমিক্যাল, বিস্ফোরণধর্মী কেমিক্যাল, তো তাছাড়া বিষাক্ত কেমিক্যাল ইউজ করা হয়, যা ব্যবহারে অনেক সময় দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনা এড়ানোর জন্য এই অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া এইসব কেমিক্যাল পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এই হিসাবে পরিবেশে যাতে ক্ষতির প্রভাব তেমন না থাকে সে ব্যবস্থারও উপায় অবলম্বন করা দরকার। সেই উপায় কৌশলও এই অধ্যায় আলোচনার বিষয়বস্তু। তো আমাদের এই অধ্যায়ের যে অংশটা আমি বলছি, গ্লাস সামগ্রী ব্যবহারের নিয়ম, কারণ এই যে কেমিস্ট্রি ল্যাবে বিভিন্ন ধরনের গ্লাস সামগ্রী ব্যবহার করা হয়, আমরা জানো, অলরেডি ব্যবহার করছো। তো এই ব্যবহার যদি নিরাপদ কৌশল অবলম্বন না করো, অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে। দেখা যায় অনেক সময় কোনো গ্লাস সামগ্রী ভেঙে যেতে পারে, তাতে অর্থনৈতিক যেমন ক্ষতি, সেই দিক তাছাড়াও নিজেরও ক্ষতি হবে। যদি গ্লাস সামগ্রী ভেঙে যদি কাঁচের টুকরা তোমাদের গায়ে বা হাতে পায়ে লাগে, কেটে যাবে, অর্থাৎ রক্ত বাইর হবে। এই জন্য এইসব ব্যবহারের কিছু কৌশল আমাদের অবলম্বন করতে হয়। তো আমরা একটু বোর্ডের দিকে তাকাই। ল্যাবরেটরিতে গ্লাস সামগ্রী ব্যবহার করে অধিকাংশ পরীক্ষা কাজ করতে হয়, যেটা বললাম। গ্লাস সামগ্রীর মধ্যে রয়েছে যেসব গ্লাস সামগ্রী ব্যবহার করা হয়, তাদের মধ্যে গ্লাস টিউব, বিকার, ফানেল, এগুলো চিত্রে একটু দেখো যে এইটা হলো পরিমাপক ফ্লাক্স। আমরা এগুলো ব্যবহার করছো যে বিভিন্ন প্রমাণ দ্রবণ তৈরি করে এখানে রাখা হয়। বিভিন্ন ধরনের পরিমাপক ফ্লাক্স বাজারে পাওয়া যায়, 250 ml, 500 ml, 100 ml, 50 ml, বিভিন্ন ধরনের মাপন। এখানে আমি 250 ml দেখাইছি। টিসি বলতে বোঝায় টু কন্টেইন 25 ডিগ্রি টেম্পারেচার, যতটুকু ধারণ করে, এই ধারণ ক্ষমতার জায়গায় একটা দাগ চিহ্ন থাকে, যে পর্যন্ত কেমিক্যাল পূর্ণ করলে 250 ml হয়। এছাড়া আমরা ব্যবহার করি কনিক্যাল ফ্লাক্স। এটা টাইটেশন কাজে খুবই গুরুত্বপূর্ণ একটা কাচের সামগ্রী। আর একটা বিকার ইউজ করে সবসময় লাগে, বিভিন্ন দ্রবণ বা কেমিক্যাল, তরল পদার্থ তাপ দেওয়ার জন্য এখানে প্রয়োজন হয়। আবার ফানেল, যে কোনো জিনিসকে বিকারে বা পরিমাপ ফ্লাক্সে রাখতে আমরা এই ফানেল ইউজ করি। এরপরে পিপেট, নির্দিষ্ট মাপাঙ্কের পিপেট থাকে, 10 ml দেখাচ্ছি। তাছাড়াও 5 ml, 15 ml, 20 ml এর পিপেট আছে। এই যে কোনো তরল সুনির্দিষ্টভাবে মাপার জন্য, সুনির্দিষ্ট নিখুঁতভাবে মাপার জন্য এই পিপেট ইউজ করে থাকি। এটাও টাইটেশন কাজে ব্যবহার করা হয় সাধারণত। তো এখানে টিডি বলতে বোঝাচ্ছে টু ডেলিভারি। আর এটা আমরা ইউজ করছিল বুলেট, যেটা টাইটেশনের আরেকটা গুরুত্বপূর্ণ যন্ত্র। এখানে 50 ml এর বুলেট দেখানো হয়েছে। এরপরে আমরা মাপন সিলিন্ডার, বিভিন্ন তরল মাপার জন্য, বিভিন্ন তরল সুনির্দিষ্ট মাপার জন্য এই মাপন সিলিন্ডার ইউজ করা হয়। এই সবসময় যেটা আমরা করি টেস্ট টিউব, এই টেস্ট টিউব স্ট্যান্ডে টেস্ট টিউব রাখা হয়। আর বিভিন্ন গ্লাস সামগ্রী পরিষ্কার করার জন্য আমরা টেস্ট টিউব ব্রাশ ইউজ করা হয়। তো এই সব গ্লাস সামগ্রী ভাঙার যে সম্ভাব্য কারণগুলো দেখে নাও। গ্লাস সামগ্রী ধোয়ার সময় পানি, ট্যাপে বা বেসিনে আঘাত লাগে তো ভাঙবেই। সাবধানে কাজ করতে হবে ধোয়ার সময়। হোল্ডার দ্বারা গ্লাস টিউব ফিটিংকালে বেশি চাপ দেওয়া, ব্যবহারকালে সতর্ক না থাকা। বেশি চাপ দিয়ে যদি ফিটিং করো গ্লাস টিউব, হাত দিয়ে কখনো ধরা যাবে না। সবসময় আমরা জানি আমাদের যে ল্যাবও আছে, টেস্ট টিউব হোল্ডার ইউজ করতে হয়।
এই হোল্ডার যখন আমি টেস্ট টিউব ফিটিং করব অবশ্যই বেশি চাপ দিয়ে করা যাবে না, নতুবা টেস্ট টিউব ভেঙে যাবে। তারপরে ক্লাম্প দ্বারা স্ট্যান্ডের সাথে আটকানোর সময় অসতর্কভাবে অধিক চাপ প্রয়োগে গ্লাস আমি ভেঙে যায়। ক্লাম্প দিয়ে আমরা জানি যে বুলেট আটকানো হয়, সেটাও যদি চাপ দিয়ে আটকাও তাহলে ভেঙে যেতে পারে। ছিদ্র করা কর্ক বা রবার স্টপের মধ্যে গ্লাস টিউব থার্মোমিটার ফিট করতে বিশেষ সতর্কতা নিতে হয়। যেমন গ্লাস টিউব স্টোপারকে টাওয়াল জড়িয়ে স্টোপারের ছিদ্র পথে গ্লাস টিউব চেপে ঢুকাতে হবে। যদি এই সময় গ্লাস ভেঙে যায় তবে ভাঙা গ্লাস হাতে কেটে যেতে পারে। তো যদি সহজে গ্লাস টিউব না ঢোকে তখন ছিদ্র বড় করে এবং পানি বা গ্লিসারিন দিয়ে ভিজিয়ে দিতে হবে। অসতর্কতাবশত এই ক্ষেত্রে হাত কেটে যেতে পারে। গ্লাস সামগ্রী উপর থেকে নিচে পড়ে গেলে ভেঙে যাবে, এটা স্বাভাবিক। এইসব ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে, তাহলে আমরা নষ্ট হওয়া থেকে রক্ষা করতে পারবো গ্লাস সামগ্রী। তাছাড়াও আরেকটা পয়েন্ট বলতে পারো যে বিভিন্ন টেস্ট টিউব যে আমরা তাপ দিই, তাপ দেওয়ার সময় যদি এক নাগারে একটা নির্দিষ্ট জায়গায় আমরা তাপ দিয়ে থাকি তাহলে ভেঙে যাবে। এই জন্য তাপ দেওয়ার সময় অবশ্যই এই টেস্ট টিউবটা নাড়াচাড়া করতে হয়। তো এই হলো সম্ভাব্য কারণ। এইবার গ্লাস সামগ্রী শ্রেণীকরণ করা হয়েছে কিসের ভিত্তিতে, কী দিয়ে তৈরি, কি উপাদান দিয়ে, তার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে, সফট গ্লাস আর পাইরেক্স গ্লাস। এই দুই শ্রেণীতে বিভক্ত। তো সফট গ্লাস কি, পাইরেক্স গ্লাস কি, এটা অলরেডি এখন জানো না, কিন্তু পরবর্তী সময়ে দ্বিতীয় পত্রের লাস্ট অধ্যায় অর্থাৎ অর্থনৈতিক রসায়নে এটা আলোচিত হয়েছে। গ্লাস কীভাবে তৈরি, বিভিন্ন সিমেন্ট, অর্থনৈতিক রসায়নে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি সম্পর্কে আলোচিত হয়েছে। তো আমরা এখানে শুধু এইটুকু জেনে রাখি, সফট গ্লাস মূলত ক্যালসিয়াম সোডিয়াম সিলিকেটের মিশ্রণ, আর শক্ত গ্লাস আর পাইরেক্স গ্লাস হলো এটা হলো জিঙ্ক অক্সাইড বড় সিলিকেটের মিশ্রণ। তো এখন আমরা এই যে দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে, সফট গ্লাস সাধারণত কি হয়, টেস্ট টিউবগুলো সফট গ্লাসের হয়, তাছাড়া ফানেল সফট গ্লাসের হয়, বিকারও কিছু বিকার সফট গ্লাসের হয়। যেসব যন্ত্রপাতি মনে রাখবা বেশি তাপ দেওয়ার প্রয়োজন হয় তাদের ক্ষেত্রে শক্ত গ্লাস বা পাইরেক্স গ্লাসের তৈরি হয়। যেমন বুলেট, তারপরে পিপেট, তারপরে কনিক্যাল ফ্লাস্ক, এগুলো হার্ড গ্লাস বা পাইরেক্স গ্লাস দিয়ে তৈরি। তো এই হলো যন্ত্রপাতি ভাঙার সময় ঝুঁকির কারণগুলো বলা হলো। এবার আমরা ল্যাবরেটরির নেক্সট যে টার্গেট, ল্যাবরেটরি একটু ভিন্ন, তোমরা একটু দৃষ্টি দিলেই ভিন্নতা কি, এখানে বিভিন্ন ধরনের অসংখ্য কেমিক্যাল ইউজ করা হয়। বিভিন্ন ধরনের কেমিক্যাল, যে কেমিক্যালগুলো কিছু ক্ষতিকারক, কিছু বিষাক্ত, কিছু দাহ্য পদার্থ। যেসব কেমিক্যাল হাতে স্পর্শ করলে বিষক্রিয়া সৃষ্টি হয়, তো কিছু কেমিক্যাল বিস্ফোরণ ধর্মী, বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করা হয়। তবে ক্ষতিকর সব কেমিক্যালই কম বেশি ক্ষতিকর। তো এই ক্ষতিকর কেমিক্যাল বা বেশি ক্ষতিকর এইগুলো জেনে নিয়ে কাজ করতে হয়। ল্যাবরেটরিতে কাজ করার সময় প্রথম কাজ, নিজে না জেনে কোনো কেমিক্যাল হাত দেওয়া যাবে না। 1 নম্বর কাজ, প্রথম কাজ, নিজে জেনে কোনো জিনিস কেমিক্যাল হাত দেওয়া যাবে না। আমি আগেই বলছি কেমিক্যাল কিছু মারাত্মক ক্ষতিকর, অতএব তুমি যেহেতু জানো না, অতএব ল্যাবের যে দায়িত্বরত টিচার তার সাথে কনসাল্ট না করে কোনো জিনিস স্পর্শ করা যাবে না। স্পর্শ করতে হলে তার কাছে জেনে স্পর্শ করতে হবে। তাছাড়া ল্যাবরেটরিতে ল্যাবের কাজ করার আগে নিজেকে প্রিপেয়ার্ড হতে হবে, সম্পূর্ণভাবে প্রিপারেশন নিয়ে ল্যাবে ঢুকতে হবে। অনেক সময় প্রিপারেশন না নিয়ে যদি ল্যাবে ঢুকো বিপদ হতে পারে, বা অনেক সময় দুর্ঘটনাও ঘটতে পারে। এই জন্য আগে বাসায় প্রস্তুতি হয়ে তারপর ল্যাবে ঢুকবা। আর এবার আমরা দেখব কীভাবে পরিষ্কার করা কৌশল। আমাদের প্রথম শর্ত, ল্যাবরেটরিকে সুসজ্জিত রাখতে হয় নিজের স্বার্থে, কলেজের স্বার্থে এবং নিজের নিরাপত্তার স্বার্থে। তো এখন এই ল্যাবরেটরিতে আমরা বৈশিষ্ট্যমণ্ডিত এই কারণে, প্রত্যেক ল্যাবে বেশিরভাগই ভালো যে ল্যাব, সেখানে 2 সারি লম্বা টেবিল থাকে, টেবিলের উপর বিভিন্ন ছাত্রদের ডেস্ক থাকে, ডেস্কে থাকে ছেলে সাজানো বিভিন্ন ধরনের বিকারক বোতল, এবং সেই সঙ্গে থাকে পানি সাপ্লাইয়ের নল থাকে পানি সরবরাহের জন্য। আবার যেহেতু আমরা সবসময় আগুন নিয়ে কাজ করি, অতএব আগুন পাওয়ার জন্য বুনসেন বার্নারে গ্যাস সাপ্লাই লাইন থাকতে হয়।
এবং পানি সরবরাহের পানি দিয়ে সবসময় কাজ করতে হয়। ধোয়া মশার কাজ ছাড়াও দ্রবণ তৈরি করতে বিভিন্ন কাজে পানি ব্যবহার করতে হয়। এই জন্য পানি অত্যন্ত কেমিস্ট্রির জন্য গুরুত্বপূর্ণ একটা যৌগ, যেটা আমাদের সবসময় লাগছে। এই জন্য প্রত্যেক ল্যাবেই পানি সরবরাহের নল থাকতে হয়, পানি সরবরাহ পাইপ থাকতে হয় এবং বেসিন তো থাকতেই হবে পরিষ্কার পরিচ্ছন্নের জন্য। তো এইগুলো ল্যাবে সব ল্যাবেই দরকার। এছাড়াও বিভিন্ন ধরনের আলমারিতে বিভিন্ন কেমিক্যাল সাজানো হয়, বিভিন্ন আরেকটা আলমারিতে বিভিন্ন যন্ত্রপাতি, সেই সঙ্গে কাঁচের যন্ত্রপাতি রাখা হয়। তো এখন ল্যাবরেটরিকে নিরাপদ রাখতে হলে ল্যাবরেটরিতে নিরাপদ, প্রথমে ল্যাবরেটরি, তারপর যন্ত্রপাতি, তারপর গ্লাস সামগ্রী পরিষ্কার করতে হয়। ল্যাবরেটরি তুমি যেখানে কাজ করছো সেখানে মেঝে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ব্যবহার করার পর তোমার কাজ শেষ হওয়ার পর বর্জ্য যেগুলো কেমিক্যাল থাকে সেখানে যথাস্থানে ফেলে দিতে হবে, বা ধরো ফিল্টার পেপার বা ভাঙা কাঁচের যন্ত্রপাতি কখনো বেসিনে ফেলানো যাবে না, বা এমন কোনো কেমিক্যাল ব্যবহার করা যাবে, বেসিনে ফেলানো যাবে না যে কেমিক্যাল সিনকের উপাদানের সাথে বিক্রিয়া করে বা সিনকে ক্ষতি করে। তো এইগুলো নির্দিষ্ট স্থানে ফেলাতে হবে, ময়লা রাখার বক্সে ফেলাতে হবে এই আলাদা জায়গায়। এরপরে যদি মেঝেতে কোনো কাজ করার সময় কোনো অ্যাসিড জাতীয় কিছু দ্রব্য যদি পড়ে থাকে সেইটা পরিষ্কার করতে হবে। এই অ্যাসিড জাতীয় দ্রব্যকে পরিষ্কার করার জন্য তোমরা সোডিয়াম পাইকার্বনেট ছিটিয়ে দিয়ে পরিষ্কার করা যায় সুন্দরভাবে। আবার তুমি যদি ক্ষার জাতীয় পদার্থ পড়ে থাকে সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি বরিক অ্যাসিড পাউডার ছিটিয়ে দিয়ে পরিষ্কার করতে হবে, সবসময় পরিষ্কার রাখতে হবে মোট কথা। এরপরে যেহেতু বিভিন্ন ধরনের কেমিক্যাল বাষ্প এখানে সৃষ্টি হয়, জানলা সবসময় প্রচুর জানলা থাকবে, জানলা খোলা থাকবে যাতে এই বিভিন্ন বিষাক্ত পদার্থ বাইরে হয়ে যেতে পারে। আবার এই বিভিন্ন ধোঁয়া বাইর করার নির্গমন যন্ত্র রাখতে হবে। এই হলো ল্যাবরেটরিকে এভাবে নিজেকে নিরাপদ রাখতে হবে বিভিন্ন ধরনের সতর্কতা অবলম্বনের জন্য। তাহলে 1 নম্বর জানলা দরজা খুলে রাখতে হবে। তো এখন ল্যাবরেটরিতে আরেকটা আমরা যে যন্ত্রপাতি ইউজ করি, যন্ত্রপাতি ইউজ করার সময় বিশেষ করে আমরা ব্যবহার করে থাকি ওই কেমিক্যাল ব্যালান্স, খুবই গুরুত্বপূর্ণ, খুবই দামি একটা যন্ত্র, যেটা কেমিক্যালকে খুবই নিখুঁতভাবে পরিমাপ করা যায় যে যন্ত্রের মাধ্যমে। সেই কেমিক্যাল ব্যালান্সের দাম যেহেতু বেশি এবং সিনথেটিক, সেই হিসাবে এটা ব্যবহার করার সময় টিচারের কাছ থেকে জেনে নিয়ে ব্যবহার করতে হবে, নতুবা সমস্যা হতে পারে। আবার কেমিক্যাল ব্যালান্স ব্যবহার করার পর যদি কোনো কেমিক্যাল দুর্ঘটনাবশত পড়ে যায় কেমিক্যাল ব্যালান্সে, সেই কেমিক্যাল ব্যালান্সকে অবশ্যই টিস্যু পেপার দিয়ে মুছে ফেলতে হবে। এবং কেমিক্যাল ব্যালান্সে ব্যবহৃত যে ওয়েট বক্স, এখানে ওয়েটগুলো ব্যবহার করার পর নির্দিষ্ট স্থানে রাখতে হবে। অবশ্য আরেকটা কথা, ল্যাবরেটরিতে যেসব কেমিক্যাল ব্যবহার করি, কেমিক্যালগুলো ব্যবহার করার পর বিকার থেকে নিয়ে বিকারগুলো থাকে বিকার বোতলে, রিয়েজেন্ট বোতল যথাস্থানে রেখে দিতে হবে। অর্থাৎ কোনো ব্যবহার করার পরে এই রিয়েজেন্ট বোতল যত্রতত্র রাখা যাবে না, নির্দিষ্ট জায়গায় রাখতে হবে, নতুবা সমস্যা হবে ল্যাবে কাজ করার সময় কেমিক্যাল খুঁজে পাওয়া মুশকিল, এর জন্য নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। তো আর যন্ত্রপাতি ব্যবহার করার পর প্রত্যেকটা কাজের যন্ত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তো গ্লাস সামগ্রী যন্ত্রপাতি পরিষ্কার রাখতে হয়। গ্লাস সামগ্রীর মধ্যে আমি বলেছি যে বিকার, কনিক্যাল ফ্লাস্ক, ফানেল, পিপেট, বুলেট, এগুলো তো বিশেষ করে টেস্ট টিউব খুবই ইউজ করি। এইগুলোরও প্রথমে ব্যবহার করার সময় অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করেই ব্যবহার করতে হবে। আবার ব্যবহার শেষ হয়ে গেলে এটাকে আবার ব্রাশ দিয়ে ট্যাপের পানি দিয়ে ধুয়ে মিশিয়ে নিতে হবে। তারপরেও যদি না যায়, ওই যে কেমিক্যাল ওই টেস্ট টিউব বা কাঁচের যন্ত্রে ব্যবহার করা হয়েছে ওই কেমিক্যাল দ্রবীভূত হয় এমন কোনো দ্রাবক দিয়ে ধুতে হবে। বেশিরভাগ যেসব দ্রবক আমরা ইউজ করি, যে পানিতে যদি দ্রবণী হয় পানিতে ধুলেই ধুয়ে মুছে যাবে অর্থাৎ পরিষ্কার হয়ে যাবে। যদি পানিতে না হয় অন্য কেমিক্যাল, সাধারণত পরিষ্কারক রূপে আমরা বিভিন্ন বিকার ইউজ করি, বিশেষ করে পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফুরিক অ্যাসিড মিশ্রণ, এটি একটি জারক পদার্থ আমরা জানি।
এটা জারণ ক্রিয়ার মাধ্যমে পরিষ্কার করে। যেমন পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফুরিক অ্যাসিড বিক্রিয়া করে আমরা জানি পটাশিয়াম সালফেট, ক্রোমিক সালফেট প্লাস পানি প্লাস জায়মান অক্সিজেন উৎপন্ন হয়। 4 এই জায়মান অক্সিজেন জারিত করে পরিষ্কার করে। তো এইভাবে গ্লাস সামগ্রী পরিষ্কার করবা বিভিন্ন পরিষ্কারক, বিশেষ করে আমি বলেছি যে সব গ্লাস সামগ্রী কী কী কেমিক্যাল ইউজ করছো তার উপর ভিত্তি করেই দ্রাবক ইউজ করে পরিষ্কার করতে হয়। তার প্রথমে অবশ্যই পানি, তারপরে আমরা নিব বিভিন্ন যদি পরিষ্কার না হয় সেই ক্ষেত্রে বিভিন্ন কেমিক্যাল, ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড নিতে পারো বা সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ নিতে পারো, এই দিয়ে পরিষ্কার করতে হয়। তারপর তো এখানে থাকবে, এখানে শেষ করছি। আগামীতে তোমাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।